হ্যালো, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার হাব প্রেজেন্ট উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান ফলো করেন, তারা অবশ্যই জানেন যে আমরা এই অনুষ্ঠানে উচ্চশিক্ষা, স্কলারশিপ, জব, ইমিগ্রেশন, উদ্যোক্তা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনা করি একজন অতিথির সাথে। আজকে উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা করার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ফারিয়া হারুন, যিনি ইউরোপের দেশ এস্তোনিয়ায় মাস্টার্স করতেছেন। তো ফারিয়া তার অভিজ্ঞতার আলোকে এস্তোনিয়ায় মাস্টার্স বা উচ্চশিক্ষা বিষয়ক আমাদের পরামর্শ দেবে। আমরা এখন অতিথিকে স্বাগতম জানাই আমাদের প্রোগ্রাম শুরু করছি। হ্যালো ফারিয়া, কি অবস্থা, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপরে তোমাদের থ্যাংক ওখানে ইউ আমাকে ইনভাইট করার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তো তারপরে তোমাদের ওখানে এখন করোনা কি অবস্থা? আম, এখন ওদের রেট বাড়তেছে, বাট ডেথ রেট নাই। আই মিন, ইনফেকশন রেট বেশি, কিন্তু ডেথ রেট যেহেতু কম, সো আপাতত কিছু অফ করতেছে না। বাট আদারওয়াইজ সবকিছুই, কোনো কিছুর ইনফ্লুয়েন্স পড়তেছে না। অফিস বা ক্লাস সবকিছু চলতেছে, জাস্ট একটু প্রিকশন। আর ওরা ওই ডিস্টেন্সটা মেনটেন করতেছে স্ট্রিক্টলি নিজেরাই। সো গভর্নমেন্টেরও খুব বেশি কিছু করা লাগতেছে না। হ্যাঁ, এটা আসলে জনগণের হেল্প ছাড়া এই ধরনের অ্যাসোসিয়েশন। এটা ট্রু। আমাদের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে আপনার সবকিছু অনলাইনে। তো লাইক আইডি কার্ড থেকে শুরু করে মানে আপনার ট্রানজাকশন সব অনলাইনে। তো আমাদের দেশের বড় স্প্রেডিং এর একটা জায়গা হচ্ছে টাকা। লাইক টাকা তো প্রত্যেকের হাতে টাচ হচ্ছে, তো ওই জায়গা থেকে স্প্রেড হওয়ার চান্স অনেক বেশি। বাট এখানে আপনার ট্রানজাকশন সব অনলাইন হওয়ার কারণে সবচেয়ে বেশি সুবিধা। আর গ্রোসারি শপ বলেন, যে কোনো জায়গায় বলেন, মানুষ নিজেরাই 2 মিটার ডিস্টেন্স ক্রিয়েট করে থাকতেছে। সো এটা বেটার। সো আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক এখানে ধন্যবাদ বলা আমাদের যায়। সময় দেওয়ার জন্য। তাহলে তুমি যদি ছোট করে তোমার একটা ইন্ট্রোডাকশন আমাদের দিতে, একটা ইনফরমাল। আহ ওকে। তো কুয়েত থেকে। সবাই যেহেতু জানে অলরেডি, বাট হ্যাঁ, তারপরেও আমি বলছি যে কুয়েত থেকে তোমার এখানে যাওয়ার জার্নিটা একটু। হ্যাঁ। ওকে। সো ফার্স্টে হচ্ছে কুয়েটে আমি 2K13 ব্যাচ, ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। দেন আমি কুয়েট থেকে গ্রাজুয়েশনের পরে 1 বছর জব করি ইউনিসেফ ফান্ডেড একটা প্রজেক্টে। দেন সেখানে আমি মনিটরিং অফিসার হিসেবে ছিলাম। দেন ওখান থেকে জব করতে করতে আমি বেসিক্যালি প্রিপেয়ার হই নিজে থেকে। আর কিছু টুকটাক প্রিপারেশন আগে ছিল। আর তারপরে আহ, এখানে অ্যাপ্লাই করা, লাইক সাবজেক্ট চয়েস করে দেন অ্যাপ্লাই করে এখন বর্তমানে আমি হচ্ছে মাস্টার্স করতেছি ইউনিভার্সিটি অফ তার্তুতে। আপনার জিও ইনফরমেটিক্স বেসিক্যালি সাবজেক্ট। আর রাইট নাও বেসিক্যালি আমি থিসিসের কাজ করতেছি। সো আমার থিসিস ইজ অন রিমোট সেন্সিং। সো ইন শর্ট এইটাই। আর আমি এর সাথে একটা জব করতেছি ইউরোপীয় স্পেস এজেন্সির প্রজেক্টে, একটা আইটি কোম্পানিতে। সো এটুকুই বর্তমান স্ট্যাটাস। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমে আমরা আমাদের আসলে আলোচনার টপিকগুলো একটু ভিউয়ারদের জন্য আমরা একটু ব্রিফলি বলি। যে আমরা আসলে মেইনলি ইউরোপের দেশ এস্তোনিয়া হায়ার স্টাডি বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমত আসলে ফারিয়ার কাছ থেকে জানার চেষ্টা করব যে ইস্তোনিয়া এই দেশটা আসলে আমরা কেন চুজ করব হায়ার স্টাডির পারপাসে। প্লাস এখানে আসলে কখন আসলে অ্যাপ্লাই করার প্রপার টাইমটা, এবং অ্যাডমিশনের জন্য প্রিরিকুইজিট কি কি, কি ধরনের ডকুমেন্ট লাগে, প্লাস হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে আসলে কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত হায়ার স্টাডির জন্য, প্লাস লো সিজিপিএ তাদের জন্য যদি ফারিয়ার কোনো ইয়ে থাকে, টিপস থাকে, সেটা শেয়ার করবে। তারপরে আমরা হচ্ছে স্কলারশিপ নিয়ে আলোচনা করবো, যেখানে স্থানীয় স্কলারশিপ বা ফান্ডিং এর কি অপরচুনিটি। দেন আমরা স্থানীয় লাইফ, লিভিং কস্ট প্লাস অন্যান্য জব অপরচুনিটি নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে আমরা মনে হয় প্রথম টপিক দিয়ে শুরু করি যে আমরা কেন আসলে হাই স্টাডির জন্য এস্তোনিয়া চুজ করা উচিত। ওকে। সো ফার্স্ট অফ অল, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, ফার্স্ট
আমিও অ্যাপ্লাই করতেছিলাম লাইক জার্মানি অ্যান্ড অল দোজ কান্ট্রিজ। তো পরবর্তীতে যেটা হলো যে সামহাও আমি ইস্টোনিয়াটাও মানে যেহেতু সর্টিং করতেছিলাম ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে, তো চেক করে দেখতেছি যে হ্যাঁ এখানে সাবজেক্টটা ভালো লাগতেছে, ভার্সিটির র্যাঙ্কও অনেক উপরে, লাইক 250-র মধ্যে। সো একটু ঘাটাঘাটি করলাম, করে পরে দেখতেছি যে হ্যাঁ ভার্সিটির অপরচুনিটিসও বেশি। দেন আরো ঘাটাঘাটি করলাম, লেটস দেখলাম যে হ্যাঁ পপুলেশন কম, লিভিং কস্ট অনেক কম, আর ব্লক অ্যাকাউন্টের কোনো প্রবলেম নাই, যেটার জন্য আমি খুব সাফার করছিলাম এট দ্যাট মোমেন্ট। বিকজ আমি এখানে একটা ছোট্ট ঘটনা শেয়ার না করলেই নয়। আহ আমি কাইন্ড অফ কাউকে না বলে আসছি, লাইক আমার বাসায় আমার বাবা যদি জানতে পারতো যে আমি আসতেছি হয়তো আমাকে আসতে দিত না। তো আমার ওপর অনেক প্রেশার ছিল যে বিসিএস দিতে হবে। তো আমার আমার প্যাশন ছিল যে আমি দেশের বাইরে একটা হায়ার স্টাডি পার্সু করব। সো আমি জাস্ট স্ট্রংলি মোটিভেটেড ছিলাম। তো জুনিয়রদের উদ্দেশ্যে পয়েন্ট হচ্ছে যে যদি কোনো কিছু নিয়ে মোটিভেটেড থাকো বা থাকেন এনিওয়ান, সো প্লিজ ওইটাকে মাথার উপর রাখতে হবে যে নো ম্যাটার হোয়াট আসুক আমি জাস্ট করবই, এই এই মোটিভেশনটা রাখতে হবে। সো ওইটা ছিল। আর সবকিছু মিলায় তখন অনেক সর্টিং করলাম যে জব অপরচুনিটি কেমন, দেন সাবজেক্টের ডিমান্ড কেমন। সো সবকিছু মিলাই দেখলাম যে হ্যাঁ আমাদের ফিল্ড গুলায়, ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি ফিল্ড গুলায় এদের জব অপরচুনিটি বেশি, ই কান্ট্রি, সো এদের সবকিছু অনেক বেশি অনলাইন বেসড বা কম্পিউটার বেসড। সো স্পেশালি যারা কম্পিউটার সায়েন্স বা এই ধরনের কোনো সাবজেক্টে পড়তেছে তাদের জন্য ইস্টোনিয়া হাইলি রেকমেন্ডেড একটা কান্ট্রি অনেস্টলি। বিকজ এদের ইভেন কম্পিউটার সায়েন্স বা এই ধরনের সাবজেক্টে যারা অ্যাপ্লাই করছে তাদের জন্য এক্সট্রা কিছু স্কলারশিপ আছে যেটা অন্যান্য ডিপার্টমেন্টে নাই। সো সেই জন্য আমি বলবো যে এটা ভালো। প্লাস আরো একটা পয়েন্ট হচ্ছে আপনি আহ যদি ইরাসমাস এর অপরচুনিটিটাও নিতে চান যে হ্যাঁ ঠিক আছে আমি একটা ইউনিভার্সিটিতে পড়তেছি, সো তার তো ইউনিভার্সিটির যেটা প্লাস পয়েন্ট যে আপনি পড়তেছেন, দেন সেকেন্ড ইয়ারে উঠে আপনি চাইলে 1 বছরের জন্য অন্য যে কোনো একটা ভার্সিটিতে ইরাসমাসের ফান্ডিং এ যাইতে পারবেন, এবং এটা আমাদের ভার্সিটি অনেকটা এনকারেজ করে। হ্যাঁ দিস ইয়ার দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট বিকজ করোনার জন্য আমরা অধিকাংশই ক্যান্সেল করছি, লাইক ইরাসমাসে অ্যাকসেপ্ট হওয়ার পরেও সবাই ক্যান্সেল করছে বিকজ এখন সিচুয়েশন অনেক বেশি আনস্টেবল। বাট ইন জেনারেল আপনাকে ভার্সিটি থেকে ফোর্স করে আপনি ইরাসমাসে একটা সেমিস্টার লাইক 6 মাস, আর অনেকে হচ্ছে আপনার 1 বছর পর্যন্ত থাকতে পারে। ইভেন অনেকে লাস্ট সেকেন্ড ইয়ারটা গ্রাজুয়েশন থিসিস টিসিস সবকিছু ওই ইউনিভার্সিটিতে করে, এবং অনেক সময় ওখান থেকে আপনি ওই ইউনিভার্সিটিতে লাগছে যে সুইডেনের লাইক লান্ড ইউনিভার্সিটি। সো সেখানে একজন চলে গেছে করতেছে পারসু করতে করতে, যে প্রফেসরের আন্ডারে বা কোনো একটা প্রফেসরের সাথে ভালো সম্পর্ক হয়ে গেল, তাকে বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমি আমার পিএইচডি বা সামথিং এখানে করতে চাই, বা আপনি আরেকটা দেশে যাইতে পারতেছেন ইউরোপের মধ্যে। সো আপনি আরো একটা বেটার অপরচুনিটি পাচ্ছেন যে ওখানে জব মার্কেট থেকে শুরু করে সবকিছু নিজে দেখে আসতে পারছেন, বাট কস্টিংটা ইরাসমাস দিচ্ছে, প্লাস ইরাসমাসের একটা ডিগ্রি। সো এই অপরচুনিটি গুলো আমরা অনেক স্ট্রংলি পাই, স্পেশালি তার্ত ইউনিভার্সিটিতে। আর ইস্টোনিয়া অনেক বেশি স্কলারশিপের অনেক ফান্ড আছে, বাট এটা আপনার একটু ট্রিকি হইতে হয়, বাট হ্যাঁ আছে। আর ব্লক অ্যাকাউন্টের প্রবলেম নাই, যেটা আমি আগেও মেনশন করছি। সো এটা একটা বড় প্লাস পয়েন্ট। আর জব অপরচুনিটি বেশি বিকজ ওদের পপুলেশন কম। সো ওভারঅল আমি হাইলি রেকমেন্ড করব ইস্টোনিয়া। খারাপ কান্ট্রি না, লিস্ট ফর কামিং আউট অফ দ্য কান্ট্রি, লাইক বাংলাদেশের থেকে যাদের বের হওয়ার প্যাশন আর ভার্সিটি দেশের বাইরে, জাস্ট ট্রাই ইট লিস্ট, দেন আপনারা এক্সপ্লোর করতে পারবেন। লাইক আমি ফার্স্টে অনেক আপসেট ছিলাম যে আমি ইস্টোনিয়া যাচ্ছি, সবাই অনেক ডিসকারেজ করছে, বাট আসার পরে আমার মনে হয়েছে যে এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল। সো আমি আমি 1%ও রিগ্রেট করতেছি না। সো আমি জুনিয়র হোক বা যেই হোক বলবো লিস্ট এক্সপ্লোর, এটা হলো আমার সাজেশন। আর আমি কিছু পিডিএফ ভাইয়ার সাথে শেয়ার করছি, সো ভাইয়া লিংক গুলা পিডিএফ এর মধ্যে আমি কিছু লিংকও অ্যাড করছি। সো ভাইয়া আই থিঙ্ক সেগুলো আপলোড করে হ্যাঁ, দিলে বাকিরা দেখতে পাবে। সো শিওর হ্যাঁ আমরা এটাই। আর তারপরে বাকি যদি কোনো কনফিউশন থাকে আই থিঙ্ক অলওয়েজ জুনিয়র হোক বা যে কোনো কেউ হোক আমাকে মেসেজ করতে পারেন, অর মেবি ইমেইলে থেকে মেসেজ করাটা আমি বেশি প্রেফার করি।
সো আই থিংক আমি ট্রাই করবো as much as possible হেল্প করা সবাইকে। ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। এরপরে মনে হয় আমরা নেক্সট অফিসে যেতে পারি যে আসলে ইয়া, কখন আমরা অ্যাপ্লাই করতে পারি, ওকে। অ্যাপ্লাই করার সময়। ফার্স্ট অফ অল আমি মেইন ফোকাসটা এমএসসির উপর দিব, বিকজ আমি মাস্টার্স এর স্টুডেন্ট, বাট আমি অল্প কিছু আইডিয়া জানি পিএইচডি। সো আমি বলবো যে ইস্তোনিয়া অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমার মানে আমাদের কুয়েটের স্টুডেন্টদের প্রেফারেন্স থাকা উচিত লাইক তার্তু ইউনিভার্সিটি আর ম্যাক্সিমাম তালটেক, তাল্লিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বিকজ এই দুই জায়গায় আমাদের এই দুইটা হচ্ছে এদের বেশ টপ টু পাবলিক ইউনিভার্সিটি। আর এদের সাবজেক্ট গুলো আমাদের সাথে রেলেভেন্ট, লাইক ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে রেলেভেন্ট। সো ফার্স্ট অফ অল দুইটা ইউনিভার্সিটিতেই, তার্তু ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশনের ডেডলাইন থাকে হচ্ছে মার্চের 30 তারিখ পর্যন্ত। আর তাল থেকে মানে তালিন টেকনোলজি ইউনিভার্সিটিতে ডেডলাইন থাকে হচ্ছে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত। বাট আমি সাজেস্ট করব এরা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন অন করে জানুয়ারির 1 তারিখ আর জানুয়ারির 15 তারিখ, এই এই দুটো ডেটের মধ্যে। তো আমি স্ট্রংলি সাজেস্ট করব যার ইচ্ছা যে এখানে অ্যাপ্লাই করার, অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করতে, বিকজ এরা আপনাকে রেজাল্ট দেয় অনেক ফাস্ট। আর এস্টোনিয়া আসার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ আছে, আর হ্যাঁ অনেকের জন্য চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আপনার ভিসা করতে ইন্ডিয়া যাইতে হয়, দিল্লিতে। সো যদি আপনার আগে হয়ে যায় প্রসেসটা, অথবা আপনি যদি জানেন যে হ্যাঁ আমার অফার লেটার এসে গেছে, এটা এমন না যে এরা সবার অ্যাপ্লিকেশন পাওয়ার পরে আপনাকে অফার লেটার দিবে। Like, এরা আপনার সবকিছু বুঝে আপনার যদি কোয়ালিফিকেশন দেখে আপনাকে অফার লেটার ডিউ টাইমেই দিয়ে দেবে। অনেক সময় স্কলারশিপের রেজাল্টটা আঁকতে হয়। সো আমি স্ট্রংলি রেকমেন্ড করব কেউ অ্যাপ্লাই করলে সুনেস্ট পসিবল অ্যাপ্লাই করতে, বিকজ অ্যাপ্লাই করার যদি প্ল্যান থাকে তার আগে আরো 1 মাস আগে থেকে আপনার মোটিভেশন লেটার, ব্যাংক অ্যাকাউন্ট এন্ড এভরিথিং রেডি করে রাখার জন্য। বিকজ এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হয়, লাইক অ্যাপ্লিকেশন ফি তার্তু ইউনিভার্সিটির দুইটা সাবজেক্টে অ্যাপ্লাইয়ের জন্য 50 ইউরো, অলমোস্ট 5,000 টাকার মতন। আর তালটেকে হচ্ছে 100 ইউরো, দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। সো 10,000 টাকার মতো অলমোস্ট, মানে আমি ফ্ল্যাট রেট ধরে বললাম। সো ওইটাই। আর পিএইচডির ক্ষেত্রে আপনার বেসিক্যালি এটা প্রফেসররা বা ডিপার্টমেন্টের প্রত্যেক সাবজেক্টের আন্ডারে ওটা অফার করে, যে ওইটা অ্যাকচুয়ালি কিছুদিন টাইম বেশি থাকে, লাইক জুন পর্যন্ত থাকে, বাট এটা বেসিক্যালি ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে। সো পিএইচডি এর ক্ষেত্রে বেস্ট হচ্ছে অ্যাটলিস্ট প্রফেসরদেরকে নক করা, আর লাইক অ্যাটলিস্ট ওই ডিপার্টমেন্টের প্রোগ্রাম ম্যানেজারকে একটা মেল দিলে উনারা হচ্ছে আপনাকে রেসপন্স দিবে যে হ্যাঁ এতদিন পরে আমরা পিএইচডির অফার ওপেন করব এই এই সাবজেক্টের আন্ডারে। আর আপনি চাইলে প্রফেসরদের সাবজেক্টের ডিটেলস ঢুকে তাদের রানিং প্রজেক্ট আর ওগুলা চেক করে হয়তো অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন না ঠিক, ইটস জাস্ট লাইক মেসেজ দিয়ে কোশ্চেন করা যে হ্যাঁ আপনারা কবে ওপেন করতেছেন, কারণ তার্তু বা ইস্টোনিয়ায় আপনার কোনো অ্যাপ্লিকেশন প্রসেস এইভাবে কাজ করে না, লাইক প্রফেসরের ভায়া কোনো কাজ পায় না। সো জাস্ট আপনি ইনফরমেশনটা পাইতে পারেন, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। তাহলে মনে হয় আমরা নেক্সট টপিকে যেতে পারি। নেক্সট টপিক ছিল আসলে প্রিরিকুইজিট গুলো, মানে অ্যাডমিশনের জন্য মিনিমাম প্রিরিকুইজিট। ওকে, সো ইস্টোনিয়ার ক্ষেত্রে প্রিরিকুইজিটস কি আছে, এটা অবভিয়াসলি সাবজেক্ট ওয়াইজ কিছুটা ভ্যারি করে। আমি বলবো না যে 100% ভ্যারি করে, কারণ ইস্টোনিয়া আপনার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইস্টোনিয়া আপনার অনেক ওপেন কান্ট্রি। লাইক ওপেন কান্ট্রি এই অর্থে পড়ালেখার ক্ষেত্রে যে এরা আপনাকে যে কোনো সাবজেক্টে সুইচ করতে দিবে যদি আপনি প্রুফ করতে পারেন যে হ্যাঁ এই সাবজেক্টে পড়লে আপনার জীবনে আপনি অনেক কিছু করতে পারবেন অর সামথিং লাইক দ্যাট। সো লেটস সে আমরা কেউ একজন বাংলা সাহিত্য পড়ছে, এখন তার ইচ্ছা সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়বে। সো আপনি যদি প্রুফ করতে পারেন যে হ্যাঁ আমি এইটার জন্য মোটিভেটেড, ডেডিকেটেড অ্যান্ড এভরিথিং, সো এরা আপনাকে সেই অপরচুনিটিটা দিবে। সো এদের প্রিরিকুইজিটস অনেক কিছুই লেখা থাকে, স্টিল কিছু জিনিস ভ্যারি করে আপনি যদি প্রুফ করতে পারেন। তো এটা হলো জেনারেল সাজেশন, যে আপনার যদি মনে হয় হ্যাঁ এই সাবজেক্টটা আমার ভালো লাগতেছে, বাট ওখানে লেখা আছে হয়তো যে
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না, অর লেটস সে যে ইলেকট্রিক্যালের একটা স্টুডেন্ট বা কম্পিউটার সায়েন্সের একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, বাট আপনি হয়তো সিভিলের স্টুডেন্ট, এর মানে এই না যে আপনি অ্যাপ্লাই করলে আপনাকে রিজেক্ট করবে। আপনি যদি দেখাতে পারেন যে হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ডে এটা এটা আছে, আপনি পারবেন। সো এইটা হচ্ছে জেনারেল কমেন্টস। আর প্রিরিকুইজিটস বলতে হ্যাঁ রেজাল্ট দেখে কেমন 60%, লাইক আমাদের রেজাল্টকে একটা ক্যালকুলেশন করা যায়। সো ওইটার যদি 60% থাকে, লাইক সিজিপিএ 2.8 নিয়েও আমি আসতে দেখছি। সো 2.5 মেবি অ্যাকসেপ্টেড না, এরকম কিছু অ্যামাউন্ট। আর আইএলটিএস এর একটা মিনিমাম স্কোর থাকে, যদিও ইন জেনারেল 6 or 6.5 হলেই হয়ে যায়। আর কোনো পার্টে আপনার লেস দেন 5.5 না থাকা ভালো, বাট আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট ফ্ল্যাট 6 থাকলে সবার জন্য বেটার। লাইক কোনো পার্টে যদি লেস দেন 5.5 এর থেকে লাইক 6 বা আইএলটিএস স্কোর যত বেশি হয় স্কলারশিপ পাওয়ার চান্সও একটু বেড়ে যায়, এটা একটা প্লাস পয়েন্ট। বাট অ্যাজ এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি না, সো এটা একটা প্লাস পয়েন্ট। আর হচ্ছে আপনার প্রিরিকুইজিট বলতে হ্যাঁ, যদি আপনার হাতে কোনো জব বা কিছু থাকে, যে বা কোনো এক্সপেরিয়েন্স থাকে, এটা অবভিয়াসলি কিছু ভ্যালু অ্যাড করবে। সো আমি স্ট্রংলি বলবো যে হ্যাঁ পাশ করার পরে যাদের আসার ইচ্ছা অর এনিওয়ান, ডকুমেন্টস গুলা কালেক্ট করা, স্টোর করা, সবার আগে যেটা প্রিরিকুইজিট, ড্রিম অ্যাপ্লাই একটা অ্যাকাউন্ট খোলা, বিকজ ওইখানে আপনি সব ডিটেলস পাবেন। সো ইস্তোনিয়ায় আসার মানে ইস্তোনিয়া অ্যাপ্লিকেশনের প্রসেসটা হয় ড্রিম অ্যাপ্লাই বলে একটা ওয়েবসাইট আছে, ওইটার মারফত। সো ওই ওয়েবসাইটে আপনার ওদের অথেন্টিক ওয়েবসাইট, এবং ওইখানে আপনার সব ভার্সিটি আপনার অ্যাক্সেস দেখতে পারে। লাইক আপনি 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, এখন যদি আরেকটা ইউনিভার্সিটি আপনার সাথে অ্যাপ্লিকেশনের জন্য কনফারেন্স কলে কথা বলতেছে, তারাও দেখতে পাবে যে ওকে আপনি আরো 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন। তো এটা টোটালি ওপেন, এদের অধিকাংশ ইনফরমেশন গুলো সব পাবলিক অ্যাক্সেসেবল। তো এটা একটা পয়েন্ট। ড্রিম অ্যাপ্লাইতে অ্যাকাউন্ট খুলেন, পুরা সাবজেক্ট যেটা ইন্টারেস্ট সেগুলা নিয়ে ঘাটাঘাটি করেন প্রচুর পরিমাণে, যাতে আপনার আইডিয়া হয় মাথার মধ্যে যে ওকে এই সাবজেক্টে অ্যাপ্লাইয়ের জন্য আমার এই জিনিসগুলা লাগবে। দেন অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য একটা মোটিভেশন লেটার মাস্ট। আর মোটিভেশন লেটার আপনার অনেক হাই একটা ভ্যালু ক্যারি করে। হ্যাঁ সিজিপিএ খারাপ ভালো আমি বলবো না, ভালো হলে বেটার, স্কলারশিপ অপরচুনিটিটা অনেক বেড়ে যায়। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে সেটাও অ্যাড করেন। এগুলা প্রিরিকুইজিটই বলা চলে, মানে এটা রিটেন না, বাট আমি অ্যাজ আ টিপস একবার অ্যাড করতেছি। এগুলাই কাইন্ড অফ। আর হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য ব্যাংক অ্যাকাউন্টের যে টাকা ট্রানজাকশনের যে ব্যাপারটা থাকে, সো যদি আপনি ডেডলাইনের দিন বসে বসে অ্যাপ্লিকেশন করতে যান, কোনো কারণে যদি টাকা ট্রান্সফার না হয় বা কিছু হয়, এটা অনেক প্রবলেম। সো ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যাপারটা থাকে, লাইক ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে সেম কার্ড না, সো এই জিনিসগুলো একটু আগে প্রিপেয়ার করা, এটাই আমার সাজেশন। আর হ্যাঁ আইএলটিএসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে ফেলা অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার আগে, বিকজ আপনি যদি অ্যাপ্লিকেশন পিরিয়ড ধরেন যে হ্যাঁ আমার 3 মাস অ্যাপ্লিকেশন পিরিয়ড চলতেছে, সো আমি ফেব্রুয়ারি মার্চে দিব, যেটা আমিও করছিলাম। সো ফেব্রুয়ারি মার্চে আইএলটিএস দিলে হয় কি আপনার রেজাল্ট আসতে, এরপর যদি মন মতন রেজাল্ট না হয় আপনি চিন্তা করেন আমি আরেকবার দিব, সো আর টাইম থাকে না। সো বেটার হচ্ছে আইএলটিএসটা ওদের অ্যাপ্লিকেশন ডেডলাইন ওপেন হওয়ার মানে অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার আগেই ক্লিয়ার করে ফেলা, এটাই। আর তেমন কোনো সাজেশন এই পয়েন্টে নাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক ছিল যে কি ধরনের ডকুমেন্ট দরকার, এগুলো মনে হয় অনেকটা কভার হয়ে গেছে। হ্যাঁ এটা মোস্টলি কভার হয়ে গেছে। সো এডিশন এখানে বেসিক্যালি আপনার ওইগুলাই লাগবে যেটা আমি অলরেডি মেনশন করছি, লাইক। আর সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আপনার অনেকে আবার একটা কাজ করে যে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, আমি জাস্ট অ্যাড করতেছি কারণ আমি জানি অনেক সময় মাথা থেকে স্কিপ করে যায়, লাইক পাসপোর্ট নেই। সো দেন আপনি পাসপোর্ট বানাইতে দিচ্ছেন, এটার জন্য টাইম ওয়েস্ট হচ্ছে। সো জাস্ট এই জিনিসগুলা বেশি ফোকাস করা দরকার। একটা মোটিভেশন লেটার মোস্টলি আপনি 2 দিন 3 দিনের মধ্যেও লিখে ফেলতে পারবেন যদি একটু সিরিয়াসলি বসা যায়। বাট এই জিনিসগুলা আপনার আমার হাতে না। সো এই জিনিসগুলা একটু ফাস্ট প্রিপেয়ার করে রাখা, লাইক পাসপোর্ট অলরেডি 5 বছর 10 বছর বাংলাদেশে দেয়, সো পাসপোর্টটা বানায় রাখা উচিত সুনেস্ট পসিবল। দেন
আইএলটিএসটা হচ্ছে আমি বলবো না যে অনেক আগে দিতে, কারণ আইএলটিএস এর একটা স্পেসিফিক ডেডলাইন আছে, বাট এমন একটা টাইমে দেন যাতে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসের অনেক বেশি লেটেও না হয়, অনেক বেশি আগেও না হয়, এক্সপায়ারও না হয়ে যায়, এই জিনিসগুলো খেয়াল করা। দ্যাটস ইট। আর সব ডকুমেন্টস লাইক ভার্সিটি থেকে ডকুমেন্টস গুলা তোলা সময় মতন, লাইক ভার্সিটি থেকে অনেকে করে কি যে হ্যাঁ পাশ করছি আমি এখন জব করছি বা সামথিং, আমার ডকুমেন্টস লাগতেছে না, তো এই জিনিসগুলা কালেক্ট করা। আর যারা লাস্ট ইয়ারের স্টুডেন্ট বাট অ্যাপ্লাই করতেছে সামহাউ জুনিয়রদের জন্য, তারা তো সার্টিফিকেট থাকবে না কাছে। সো ইন দ্যাট কেস আপনি হচ্ছে এক ধরনের ফর্ম আছে যেটা আপনার ডিপার্টমেন্টের হেডের কাছ থেকে সিগনেচার করা যায় আমাদের ভার্সিটিতে। আমি নিজেও ট্রাই করছি এই কাজটা। সো ডিপার্টমেন্টাল হেড যখন আমাদের সিগনেচার করে দেন, কিছু থাকে প্রত্যেক ভার্সিটি, বেটার হয় হচ্ছে এটা ইন দ্যাট কেস আপনার লেটস সে তার্ত ইউনিভার্সিটিতে আপনাকে মেল দিতে হয় যে আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আমার এতদিন পরে রেজাল্ট দিবে বা সামথিং লাইক দ্যাট। সো তখন হয় যে ওরা একটা ফর্ম পাঠায়, অনেক সময় বলে যে আপনাকে দিতে আপনার ইউনিভার্সিটি থেকে। তো দুটোই অপশন আছে, দেন ওইটার মধ্যে ফিল আপ করে ইনফরমেশন গুলো যে হ্যাঁ আমার এক্সপেক্টেড সিজিপিএ এত হবে ফাইনালি, আমি এতদিন পরে পাশ করবেন, অল দোজ ডিটেলস দিয়ে ডিপার্টমেন্টাল হেড অনেক সময় ডিপার্টমেন্টাল হেড সাইন করে দিলে ওটা স্ক্যান করে পাঠাতে হয়, অনেক সময় হচ্ছে ডিপার্টমেন্টাল হেডকেই পাঠিয়ে দিতে হয়। সো এটাও একটা অপশন আছে। তো এটাই, যদি কারোর ওই ধরনের প্ল্যান থাকে তো ওই ডকুমেন্টসটাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর ডকুমেন্টস এর ক্ষেত্রে আরো যেটা ফ্যাক্ট যে অনেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিছু ডকুমেন্টস এক্সট্রা কম বেশি হয়, বেটার হচ্ছে অলওয়েজ ভার্সিটি গুলাকে ইমেইল করা। লাইক ভার্সিটি গুলা ইস্টোনিয়ার ক্ষেত্রে যেটা হয়, ওদের আপনার কোনো প্রফেসরকে ইমেল করে কোনো লাভ নেই, আর ওনারা এটার ইনচার্জ না, বাট ভার্সিটির এই সেকশনটা মেনটেন করার জন্য একটা সাইট সেকশন আছে, ওরা ওইটার জন্য রেসপন্সও করে সুনেস্ট। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওদেরকে মেল দেয়া, ওরা রেসপন্স করলে ওই রেসপন্স অনুযায়ী করে। লাইক মেল দেওয়ার জন্য ভয় পাওয়ার কিছু নেই, এমন না যে এরা বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে। তো যত খুশি মেল দেন, যত লাইক আপনার কোনো অ্যাপ্লিকেশনের কিছু যদি কম বেশি থাকে আর কোনো কিছু যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার নাই বাট রিকোয়ারমেন্টে লেখা আছে, আর অনেক সময় আপনি কনফিউজ যে আমার এই সাবজেক্ট মনে হচ্ছে সবকিছু আমার সাথে যায় বাট ওদের রিকোয়ারমেন্টে লেখা সামথিং যেটা আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, মেল দেন, ওরা আপনাকে রেসপন্স করবে। সো এইটাই অ্যাপ্লিকেশনের স্টেপ আর ডকুমেন্টস এস্টোনিয়ার ক্ষেত্রে টু মাচ ইজি অনেস্টলি। আর ড্রিম অ্যাপ্লাই ওপেন করলে আপনি 90% প্রবলেম নিজেই বুঝে যাবেন, লাইক কি কি লাগবে না লাগবে। এটা জাস্ট একটা ইন্টারফেস, সো এটা আপনি আসলে ওপেন করলে ক্লিয়ার হবে, এটুকুই আমার সাজেশন। তো এস্টোনিয়া যদি ইচ্ছা থাকে সুনেস্ট পসিবল একটা অ্যাকাউন্ট ওপেন করেন, ওটার মধ্যে আপনি দেখতে পাবেন কি কি লাগবে, তারপরে যদি বেঁধে যায় আমাদেরকে জিজ্ঞাসা করেন। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। আমি বেশি বলে ফেলতেছি নাকি ভাইয়া? না, সুন্দর হচ্ছে, মানে সবাই, না ভালো আহ, হচ্ছে, খুব না ইন্টারেক্টিভ আমি হচ্ছে। চেষ্টা করতেছি যে আমাদের যে উদ্দেশ্যটা সেটা যেন সার্ভ হয়, লাইক যতটা ইনফর্ম করা যায়। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক ছিল হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আসলে, আন্ডার গ্রাজুয়েটের সময় আসলে কি ধরনের প্রিপারেশন হ্যাঁ। যাদের তো আসলে হাই ইচ্ছা আছে। ওকে, তো আমার এই ভূতটা মাথার উপর ছিল বলতে গেলে কুয়েটে ভর্তি হওয়ারও আগের থেকে, যে আমি দেশের বাইরে যাব, দেশের বাইরে স্টাডি করব। তো ফার্স্ট ইয়ার থেকে হ্যাঁ কিভাবে করা যায় এইগুলা অনেক তালবাহানা করছি, যে আমি জাস্ট এখন এইটা দিব, জিআর দিব, আইএলটিএস দিব, কত কিছু। তো প্র্যাকটিক্যালি যেটা আমার সাজেশন জুনিয়রদের জন্য, হ্যাঁ তোমার যদি মোটিভেশন থাকে বা ইচ্ছা থাকে অবভিয়াসলি সেটা করো, বাট এমন না যে ওইটা করতে যে পড়ালেখার বাস হয়ে যাবে, যে আমি পড়ালেখা মাথায় উঠে গেছে, আমি শুধু জিআরই আইএলটিএস এর স্কোর তুলতেছি, এটা করা যাবে না। আহ সবকিছু ব্যালেন্সে রাখা ফার্স্ট অফ অল, এটা হচ্ছে মানে ইন জেনারেল সাজেশন। যে হায়ার স্টাডি আমার প্যাশন, বাট এর মানে এই না যে আমি 24 আওয়ার্স এর মধ্যে লাইক 18 ঘন্টা আমি শুধু হায়ার স্টাডিজ এর জন্য সবকিছু করতেছি, ওয়েবসাইট ঘাটতেছি, সবকিছু করতেছি, এদিকে আমার রেজাল্ট এদিকে মানে দুনিয়ার বাইরে চলে যাচ্ছে, আমার কোনো হুঁশ নাই, ক্লাস হচ্ছে আমি যাচ্ছি না। সো এইগুলা না করে সবকিছু একটা ব্যালেন্স রাখা। দেন ইস্টোনিয়ার ক্ষেত্রে বা ইউরোপের অনেক কান্ট্রিতেই আমি যেটা অ্যাপ্লিকেশন করার সময় মানে নোটিস করছি, স্পেশালি ইভেন সুইডেন,
আমি সুইডেনে অ্যাপ্লাই করছিলাম। সো যেটা হয় হয় যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা তো জব করতে পারতেছি না। অনেকে স্টুডেন্ট পড়ায়, বাট সেটা টোটালি ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য, এটা আপনার কোনো জায়গায় অ্যাড করতে পারবেন না। সো অনেক ভলেন্টিয়ারি ওয়ার্ক আছে। এখন অনেকে বলে যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং করতেছি, আমি ভলেন্টিয়ারি ওয়ার্ক কেন করবো, বা এই ধরনের মাইন্ডসেট অনেকের কাজ করে। আমি সাজেস্ট করবো যে ভলেন্টিয়ারি ওয়ার্ক, এনিথিং সোশ্যাল, যে কোনো কিছু হইতে পারে। ইঞ্জিনিয়ারিং পড়ার সাথে যে এটা আসলে কোনো কিছু ম্যাটার করে তা না। এটা ফার্স্ট অফ অল আপনার কিছু না কিছু একটা শিখাবে। এটা লাইক এক ধরনের লাইফ স্কিল বলা যায়। আর লাইফ স্কিলের সাথে সাথে এটা আপনার জন্য আরেকটা গিফট, যেটা সেটা হচ্ছে ইউরোপে এই জিনিসগুলোকে অনেক ইভ্যালুয়েট করে। এটা প্রুফ করে যে আপনি একজন লেজি পারসন। সো লাইক আপনি একজন অনেক অ্যাক্টিভ পারসন, সোশ্যাল লাইফের প্রতি আপনার কন্ট্রিবিউট করার ইচ্ছা আছে। অর লাইক লেটস সে ওরা চিন্তা করে কি যে এই স্টুডেন্টটাকে আমি আনবো, আমি আমাদের সরকার টাকা দিয়ে পড়াচ্ছে, যদি কারোর স্কলারশিপ থাকে আর টিউশন ফি ফ্রি থাকে, দ্যাট মিনস ওই সরকার কিন্তু ওই স্টুডেন্টের জন্য কিছু না কিছু টাকা দিচ্ছে। সো ওদেরও তো একটা বেনিফিট অর অ্যাটলিস্ট একটা স্ট্রং বেস দরকার, যে কিভাবে আমি আহ এই স্টুডেন্টের উপর ভরসা করি। সো সে আমাকে পার্সোনালি চেনে না, আর ইউনিভার্সিটি আমাকে পার্সোনালি চেনে না, আর আমি তাকে চিনি না। তো তার তো আমাকে ট্রাস্ট করার জন্য একটা কিছু বেস দরকার। ইন দ্যাট কেস এই জিনিসগুলা লাইক ভলেন্টিয়ারি ওয়ার্ক আর এক্সট্রা সোশ্যাল কন্ট্রিবিউশন জিনিসগুলা অনেক স্ট্রংলি হেল্প করে। এটা হচ্ছে আমি সিরিয়াসলি বলতেছি। সো অনেকের অনেক রকম অর্গানাইজেশন কাজ করে দেশে। আমি বলবো না পলিটিক্যাল অর্গানাইজেশন, দ্যাটস অ্যানাদার পয়েন্ট। পিওর যে অর্গানাইজেশন গুলো, লেটস সে আপনি যদি 5টা স্ট্রিট চাইল্ডকে পড়ান, লেটস সে যে আমি নিজে 5টা স্ট্রিট চাইল্ডকে পড়াইতেছি বাচ্চাদের ডেকে, আপনার যদি এর ছবি থাকে, এভিডেন্স থাকে, আপনি যদি তো আপনার সিভিতে অ্যাড করতে পারেন, আহ এটাও একটা ভ্যালু অ্যাড করে। সো এটা আসলে বি মোটিভেটেড, দ্যাটস দ্য পয়েন্ট। আর আন্ডার গ্রাজুয়েটের সময় হ্যাঁ স্টাডি ফোকাস রাখা, মিনিমাম একটা স্টাডি রেজাল্ট রাখা গেলে বেটার। আমি লো সিজিপি এদের ডিসকারেজ করতেছি না, বাট হ্যাঁ মিনিমাম একটা রেজাল্ট রাখা ট্রাই করা উচিত। পড়ালেখার সাথে কিছুটা অ্যাকোয়েন্টেড থাকা উচিত, কারণ এনিওয়ে আপনি যখন এখানে স্টাডি করতে আসবেন আপনার প্রিভিয়াস নলেজ গুলা আপনার জন্য হেল্পফুল। সো অ্যাটলিস্ট কিছু জানা। আর যদি নিতান্তই থাকে যে না আমার পড়ালেখা করতে একদম ভালো লাগে না, আমি জাস্ট কোনো মতে পড়ালেখা করতেছি, তাদের জন্য হচ্ছে অ্যাটলিস্ট সামথিং আপনার ভালো লাগে। লেটস সে আপনার হয়তো আহ আপনি লেটস সে এমন একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট যে ডিপার্টমেন্টে হয়তো আপনার আহ আরেক টাইপের প্রজেক্ট ভালো, লেটস সে আপনার ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, বাট আপনি হয়তো পড়তেছেন ইউআরপি তে, যেখানে ইলেকট্রনিক্স এর কোনো কিছুই নাই। তো বাট আপনার এত ভালো লাগে, আপনার অনেক প্যাশন আছে, সামহাও আপনার হয়তো অ্যাডমিশন র্যাঙ্কিং এর সময় ঝামেলা হয়েছে, কারণ আপনি এখানে ইলেকট্রনিক্সও অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, আপনার কিছু যদি থিসিস বা প্রজেক্ট নিজে থেকে বানান, সমস্যা নেই। এমন না যে ভার্সিটি আপনার লাইক কুয়েট আপনাকে ওই প্রজেক্টের জন্য অ্যাকসেপ্ট করেনি, বা ওইটা আপনাকে থিসিস হিসেবে নিতে দেয় নাই, আপনি এটা করতে পারবেন না। সো ওইটা প্রিপেয়ার করতে হবে। লাইক আমি একটা প্রজেক্ট করলাম, লাইক আমার একটা ফ্রেন্ড আছে এখানে, তো সে হচ্ছে ইভেন একটা ড্রপ আউট করছে, স্ট্রেট একটা ড্রপ আউট করছে, স্টিল তার অ্যাডমিশন হয়েছে, স্কলারশিপ পাইছে, বিকজ সে অনেক প্রজেক্ট প্রজেক্ট করছে নিজে থেকে, রিসার্চ টাইপের নিজে নিজে, এটার সাথে তাকে কেউ হেল্পও করেনি, বাট সেইগুলো যখন ওদেরকে দেখাইছে ওরা স্ট্রেট অ্যাডমিশন দিয়ে দিচ্ছে স্কলারশিপ সহ। সো ইউ হ্যাভ সামথিং লাইক এক্সট্রা, ইউ হ্যাভ সাম স্কিল, either it's study or your passion. So make it like visualized for everyone, দেন এটা আপনার জন্য একটা বড় অ্যাসেট। লাইক আর আপনার থিসিসটাকে আপনি এত সুন্দর করে করেন। আর মেইন কথা হলো ব্যাচেলারের থিসিস আমরা যেটা করি, আমি কখনোই বলবো না যে এটা আমাদের বিশাল অনেক কিছু হয়ে যায়, কারণ এটা একটা শর্ট থাকে এবং এর সাথে আমাদের স্টাডি থাকে। সো ইন দ্যাট কেস আরেকটা পয়েন্ট হচ্ছে যে নিজে অ্যাটলিস্ট যেন বুঝি আমি, যে আমি থিসিসটা লেটসে আমার থিসিসটা যেটা করছি এটাই আমার সবচেয়ে ইন্টারেস্টেড পয়েন্ট। সো এইটা যেন আমি অনেক ভালো করে বুঝতে পারি যে আমি কি করতেছি। লাইক আপনাকে ভাইবা, যদি এখানে একটা অনলাইন ভাইবা হয় দু এক সময়,
দু একটা সাবজেক্টে। সো সেই ক্ষেত্রে যদি দেখা গেল আপনাকে থিসিস নিয়ে কোশ্চেন করতেছে, আপনি প্রুফ করতে পারতেছেন আপনার কি বলতেছেন, লাইক ক্লুলেস কথাবার্তা বলতেছেন, সেই ক্ষেত্রে সমস্যা। আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে আরেকটা সাজেশন হচ্ছে যদি পসিবল হয় পেপার করা, লাইক লিস্ট আমি বলবো না যে এক বান্ডিল পেপার করা, লাইক 10টা 15টা পেপার করা। যদি পসিবল হয় লিস্ট একটা ফার্স্ট অথর দিয়ে পেপার করা। হইতে পারে এটা আপনি একটা ল্যাব করছেন, ল্যাবের কাজটা আপনি নিজে নিজে করছেন সবকিছু, তো অনেক ডকুমেন্টস রিপোর্ট আপনার কাছে অলরেডি আছে। তো ওইটাকেই শর্টকাট করে বানায় একটা পেপার বানায় পাবলিশ করে দেয়া। দেশে আমাদের কুয়েটে অনেকগুলো কনফারেন্স হয়, ওইটাই মোর দেন এনাফ। বিকজ এরা মনে করে যে হ্যাঁ আন্ডার গ্রাজুয়েটের একটা স্টুডেন্ট একটা পেপার করছে এর মানে এর অনেক অ্যাক্টিভ। সো এই এইগুলো হচ্ছে সাজেশন। আর আগে আমি অলরেডি মেনশন করছি যে কেউ যদি আন্ডার গ্রাজুয়েটে আসতে চান সেই ক্ষেত্রে আপনার যে ডিপার্টমেন্টের হেডের যে সিগনেচারের ফ্যাক্ট থাকে। সো এইগুলাই যে অ্যাক্টিভ থাকা যে কোনো কিছুতে, ইদার প্রজেক্ট অর ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটি অর থিসিস, এগুলা সাথে সাথে একটা পেপার, আর হচ্ছে ডকুমেন্টস গুলা রেডি করা। আর আইএলটিএস বা এই ধরনের জিনিসগুলোর জন্য আমার সাজেশন হচ্ছে যে ফাইনাল ইয়ারে আমাদের কিন্তু কিছু টাইমও হাতে থাকে। এটা যদি কেউ বলে যে না থাকে না, এটা ভুল। লাইক থিসিস বা বিভিন্ন পারপাসে, বাট আমাদের থিসিস এত বড় থিসিস থাকে না, যার জন্য আমাদের লাইক আমাদের 30 ক্রেডিটের থিসিস থাকে না অ্যাটলিস্ট কুয়েটে। তো ফাইনাল ইয়ারের থিসিস থাকে 6 ক্রেডিটের। তো সেইটার জন্য আপনার কিছু টাইম বাঁচানো যায় যদি ইন্টেনশন থাকে। তো আমার সাজেশন লাস্ট ইয়ারে মোর ডেডিকেটেড থাকা স্টাডির প্রতি, থিসিস হোক যা হোক যেটা করতেছেন করা, সাথে আইএলটিএসটা যদি দেয়া যায় লাস্ট টাইমে। লেটস সে যে আপনি ডিফেন্ড করতেছেন মার্চের 15 তারিখ, আপনার প্ল্যান হচ্ছে অ্যাপ্লিকেশন করার সেপ্টেম্বরে। তো আইএলটিএস এর প্রিপারেশনটা ওই ডিফেন্সের আগ দিয়ে নিয়ে আহ, মে মাসের মধ্যে অ্যাটলিস্ট যেন আইএলটিএসটা কমপ্লিট হয়ে যায়, এইভাবে করে প্রিপেয়ার করা। এইটুকুই সাজেশন। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট টপিকসে মুভ করতে পারি। নেক্সট টপিক ছিল আসলে যাদের আসলে লো সিজিপিএ, যাদের আসলে খুব অডিট থাকে, তাদের ব্যাপারে যদি তোমার কোনো। ওকে, সো লো সিজিপিএ বলতে হ্যাঁ আমি একটা জিনিস বলছি অলরেডি ফার্স্টেই, যে 60% একটা অ্যামাউন্ট থাকে যেটা এভারেজে আপনার টু 2.56 এর মতন হবে। সো ওই অ্যামাউন্টের পরে হয়ে গেলে 2.5 মেবি, ওই অ্যামাউন্টের নিচে চলে গেলে পসিবল না, সেটার জন্য আমার ওখানে কোনো কমেন্টস নাই। তো তাছাড়া যদি হয় যে আপনার সিজিপিএ অনেক লো, স্টিল আপনি প্রুভ করতে পারতেছেন যে আমি অনেক মোটিভেটেড সামথিং ফর সামথিং, লেটস সে যে আমার পরিচিত একজন আছে, সে ইউআরপি তে পড়ালেখা করছে, দে এখন রিসেন্টলি সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এখানে স্টাডি করছে, দেন এরিকসনে জব করতেছে। তো এবং তার সিজিপিএ ছিল, সে ইউরোপের প্রতি মোটিভেটেড ছিল না, তার ভাল লাগতো না সাবজেক্ট। তো আমি থাকে অনেকেরই যে আমার প্যাশন হচ্ছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবো, বাট আমাদের দেশে এডুকেশন সিস্টেমের জন্য আমি চান্স পাই নাই। সো সে এখন এরিকসনে জব করতেছে। সো এটা আমি জাস্ট এনকারেজ করার জন্য বলতেছি। এন্ড তার সিজিপিএ অনেক কম ছিল, টুর মধ্যে ছিল, সে স্কলারশিপও পাইছে, সবকিছু করছে। সো যাদের লো সিজিপিএ, যদি আপনি পাশ করে যান তাহলে সেই ক্ষেত্রে জব টব কিছু একটা করেন যেটা দিয়ে আপনি প্রুভ করতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা আমি করতেছি, আমি অ্যাক্টিভ। আর ভলেন্টিয়ারি ওয়ার্ক যেটা আমি অলরেডি বলছি, প্রজেক্ট, এই জিনিসগুলাই মানে লো সিজিপিএ এর জন্য। আর এই ক্ষেত্রে মোর ইম্পর্টেন্ট মোটিভেশন লেটারটা ওয়ান্ডারফুল হইতে হবে, লাইক প্রুভ করতে হবে যে হ্যাঁ এইটাই আমার জীবনের এইম ইন লাইফ, এই সাবজেক্টে পড়ার জন্য আমি মরে যাচ্ছি টাইপের। তো এটা যদি আপনি প্রুভ করতে পারেন, আর এটা আমি বলবো না যে হ্যাঁ ওভার ম্যানিপুলেট করে কিছু লেখেন, কারণ এরা অনেক বেশি সিরিয়াস এই পয়েন্ট গুলো। লাইক আপনি মিথ্যা লেখার থেকে সত্যিটা যদি সুন্দর করে গুছাই লেখেন, যে অবভিয়াসলি আমরা যদি কেউ কোনো সাবজেক্টে পড়ি বা পড়ার আগ্রহ প্রকাশ করি, অবভিয়াসলি সেটার প্রতি আমার প্যাশন আছে হালকা। বাট আমরা অনেক সময় করি কি, সিভি হোক, আর অবভিয়াসলি সিভিতেও আপনার যখন সিভি টিভি কিছু পাঠাবেন, সিভিতে অনেকে করে কি লিখতেছে যে আমি প্রোগ্রামিং এর বস, আমি এইটা পারি ওইটা পারি। সত্যি কথা যেটা, এরা এটা এক্সপেক্টই করে না একটা ব্যাচেলার লেভেলের স্টুডেন্টের কাছ থেকে, যে আপনি বস হয়ে যাবেন অর সামথিং। যেটা জানেন ওইটাকেই সুন্দর করে গুছায় লেখেন, যেটা না জানেন সেটা স্কিপ করলে আপনার অ্যাডমিশন হবে না এমন কিছু না। এরা কখনোই
করে না, যে আমরা ইভেন মাস্টার্সের স্টুডেন্টদের কাছ থেকে ওদের এক্সপেকটেশন অনেক কম। সো যেটা আছে সত্যি জানেন, বিকজ আপনাকে যখন ভাইবা নিবে বা কোনো জায়গায় কোশ্চেন করবে তখন আপনি সাফার করবেন। সো এমন কিছু লিখেন না যেটা খারাপ, বাট সত্যিটাকে গুছায় লেখাটা হলো একটা স্কিল এদের ক্ষেত্রে। যে মোটিভেশন লেটারে আপনি সত্যিটাকে সুন্দর করে গুছায় যে আপনার মোটিভেশনটাকে প্রুফ করেন, এইটা হচ্ছে সাজেশন লো সিজিপিএ দের জন্য। তো লো সিজিপিএ না, এটা আসলে ইন জেনারেল সবার জন্য সাজেশন। বাট হ্যাঁ, লো সিজিপিএ দের জন্য একটু খাটনি হচ্ছে যে প্রুফ করা যে আমি আসলে এই কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য আমার সিজিপিএটা একটু লো হয়েছে, লাইক আমি মোর মোটিভেটেড অন মাই প্রজেক্ট। তো আমি ওই জন্য স্টাডির প্রতি একটু হয়েছে, বা আমার এই কাজটা অনেক ভালো লাগে, বাট আমার ভার্সিটিতে এই এক্সটেন্ড পর্যন্ত করার জন্য হচ্ছে অপরচুনিটি নাই। লাইক ভার্সিটির একটা স্ট্রাকচার থাকে, আমাদেরকে স্টাডি করতে হয়, বাট আমার মন পড়ে থাকে ওই জায়গায়, লাইক আমার প্রজেক্টের প্রতি। আমি প্রজেক্ট করতে করতে স্টাডির প্রতি ফোকাস করতে পারি, এইভাবেই কিছু জিনিস লেখা। লাইক এটা আমি কিছু এক্সাম্পল দিলাম, এটা আমি জানি আমার জুনিয়ররা অনেক স্মার্ট, তো তারা হয়তো বা এর থেকে বেশি ভালো সুন্দর করে লিখতে পারবে, এটা আমার ট্রাস্ট। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট টপিক যেতে পারি। নেক্সট টপিক স্কলারশিপ আর জব, স্কলারশিপ আর ফান্ডিং অবশ্যই। ওকে, সো স্কলারশিপের ক্ষেত্রে যেটা স্টোনিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট স্কলারশিপ আছে, বাট যেটা আমি আগেও বলছি, ইউ হ্যাভ টু বি ট্রিকি। তো স্টোনিয়া আসার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে হ্যাঁ, কিছু লিকুইড মানি হাতে রাখা ফার্স্টে, বিকজ আপনার কিছু জায়গায় টাকা লাগবে। জাস্ট অ্যাপ্লিকেশন প্রসেসে, অ্যাপ্লিকেশন করার সময় আপনার কিছু টাকা লাগবে, আইএলটিএস দিতে তো টাকা লাগবে, সেটা সবাই জানে। ইন্ডিয়া যাওয়ার সময় একটা খরচ আছে, আর এয়ার ফেয়ার। সো এই সব কিছু মিলে একটা অ্যামাউন্ট লাগবে। তা বাদে যদি আপনি লাকি হন, স্কলারশিপ পেয়ে যান, একটা হচ্ছে টিউশন ওয়েভার, যেটাই শুধু আপনার টিউশন ফি দেওয়া লাগবে না, বাট আপনার লিভিং কস্ট আপনি নিজের বেয়ার করতে হবে। বাট এস্টোনিয়া লিভিং কস্ট টু মাচ মিনিমাম, যে অ্যাকচুয়ালি এনিওয়ান ক্যান বেয়ার ইট। আর এস্টোনিয়া একটা স্কলারশিপ আছে, ডোরা প্লাস স্কলারশিপ। এই ক্ষেত্রে আমি একটা জিনিস স্ট্রংলি মেনশন করতে চাই জুনিয়রদের জন্য, আর যেই অ্যাপ্লাই করেন, এদের স্কলারশিপের জন্য আপনাকে কোনো আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। তো অনেকে করে কি, একটা ভুল কাজ করে, যে অ্যাপ্লিকেশন যে ড্রিম অ্যাপ্লাই, ওর মধ্যেই অ্যাপ্লাই করতে হবে সব ডকুমেন্টস অ্যাড করে করে আর লিখে লিখে। অনেক সময় অপশন থাকে যে আপনি আপলোড করতেছেন, অনেক সময় থাকে লাইক সিভি বানানোর মতন কাইন্ড অফ একটা সিভি হয়। তো ওইটার তলায় যখন আপনি সাবমিট করেন, সাবমিট অপশনের জাস্ট উপরে একটা বক্স থাকে, লেখা থাকে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ডোরা প্লাস স্কলারশিপ, মানে এদের স্কলারশিপের নাম হচ্ছে ডোরা প্লাস। তো লেখা থাকে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ডোরা প্লাস স্কলারশিপ, আপনার জাস্ট টিক দিতে হবে। টিক দিলে অ্যাপ্লাই করতেছেন, নাহলে নাই। সো আমার ক্লাসমেট একটা মেয়ে আছে ইন্দোনেশিয়ান, ওর পাওয়ার কথা, ও পায় নাই কেন? ও অ্যাপ্লাই করে নাই, টিক দেয় না। আর আরেকটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর টিউশন ওয়েভার অর নট। তো দুইটা অপশন থাকে, অনেক সময় একটা থাকে। বাট আমরা করি কি, অনেকে হচ্ছে ভয়ের চোটে, অনেকে কনফিউজড হয়, অনেকে অনেক বেশি এক্সাইটেড হয়ে ব্যস্ততার চোটে হচ্ছে টিক দেয় না, এবং আনফরচুনেটলি তার স্কলারশিপ হয় না। তো এটা অনেক কেয়ারফুল থাকা, অ্যাপ্লিকেশন যখন জমা দিচ্ছেন মাথা কুল রেখে অ্যাপ্লাই করা, কারণ অনেক জায়গায় একটা টিকের জন্য আপনার একটা স্কলারশিপ মিস করে যেতে পারে। বিকজ আপনি যদি টিক না দেন, আপনার অ্যাডমিশন হবে, আপনি সব পাবেন, আপনার কোয়ালিফিকেশন আছে, আপনি লিস্ট আছেন, বাট আপনি তো টিক দেন নাই, আপনার দরকার নেই টাকার। তো ওরা আপনাকে দিবে না। এরা এইসব পয়েন্টে অনেক স্ট্রিক্ট। লাইক আপনার আপনার বলতে হবে যে হ্যাঁ আমার ক্ষুধা লাগছে, তাইলেই তারা আপনার খাবার দিবে, বাট তাদের কাছে খাবার আছে, এই টাইপের ব্যাপার। তো এটা একটা পয়েন্ট। আর হচ্ছে স্কলারশিপ, এদের ডোরা স্কলারশিপ আছে, যেটা আমি অলরেডি মেনশন করলাম। টিউশন ওয়েভার আমি দেখি নাই যে আমাদের মতন, মানে আমাদের মতন ইউনিভার্সিটি গুলার থেকে কেউ অ্যাপ্লাই করে মোটামুটি একটা আইএলটিএস এর স্কোর, মোটামুটি একটা সিজিপিএ নিয়ে টিউশন ওয়েভার পায় না এমন কেউ নেই। আর হ্যাঁ, আর এখানে আসার পরে যদি কারোর এজ 25 আপ হয়, তাহলে এক্সট্রা ডকুমেন্ট ছাড়াই এদের নিড বেসিস স্কলারশিপ আছে, যেটা হচ্ছে আপনাকে মান্থলি একটা অ্যামাউন্ট দিবে লিভিং কস্টের জন্য। সো ওইটা পাওয়া যায়। আর যদি 25 এর নিচে হয়, সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স ডকুমেন্টস নিয়ে একটু কাহিনী করা লাগে, মানে কিছু ডকুমেন্টস দেখানো লাগে বাবা মার এগেইনস্টে। সো ওইটাও একটা অপশন। দেন কিছু কিছু সাবজেক্টে আপনাকে স্কলারশিপ আরো বেশি দেয়, যেমন কিছু কিছু সাবজেক্টের জন্য স্পেশালিটি স্কলারশিপ দেয়।
সেটা হচ্ছে লাইক ওই সাবজেক্টে মাস্টার্স করতেছে, স্পেশালিটি স্কলারশিপ ওই সাবজেক্টের জন্য আছে, অনেক সাবজেক্টে নাই। কম্পিউটার সায়েন্স বা এই ধরনের সাবজেক্ট গুলার অনেক অপরচুনিটি বেশি, লাইক তারা এখানে রিচ পারসন কাইন্ড অফ, বিকজ এটা স্কাইপ, ইভেন কম্পিউটার সায়েন্সের জন্য স্কাইপ থেকে একটা আলাদা স্কলারশিপ আছে। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা স্কাইপ এর তরফ থেকে 500 ইউরো করে স্কলারশিপ পায় যদি সে অ্যাপ্লাই করে। এরপরে টিচারদের আন্ডারে বিভিন্ন রিসার্চ আছে, সেটা এসে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, সো ওইটার জন্য একটু টাইম লাগবে, হালকা একটু গ্যাপ লাগবে, লাইক লেটস সে 3 মাস 6 মাস লাগতে পারে। ওইটা আমি আপাতত মেনশন না করি। আর ও আর হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্সে আরো একটা স্কলারশিপ দেয়, সেটা হচ্ছে 300 ইউরো করে মাসে। ওইটা হচ্ছে আম, ওইটা এক ধরনের স্পেশালিটি, বাট ওটা স্পেসিফিক্যালি কম্পিউটার সায়েন্সের জন্য। আর ইচ ডিপার্টমেন্টের কিছু পার্সোনাল স্কলারশিপ থাকে। আর তারপরে ফার্স্ট সেমিস্টারের পরে সেকেন্ড সেমিস্টার থেকে রেজাল্টের বেসিসে একটা স্কলারশিপ দেয়, লাইক রেজাল্ট ভালো হলে ওইটার বেসিসে আরো কিছু স্কলারশিপ আছে। সো টেকনিক্যালি এস্টোনিয়া অনেক স্কলারশিপ আছে। আর তারপরে তো ডোরা আছে, ইরাসমাস আছে, এইগুলা হচ্ছে লাইক সেকেন্ড ইয়ারে আপনি যদি ইরাসমাসে চলে যান, আপনার পুরা কস্টিং 1 বছরের জন্য ইরাসমাসে কভার করতে হয়, 6 মাস। আর তারপরে জবের অপরচুনিটি আছে। আর পিএইচডির ক্ষেত্রে লিখিত পরীতে একটা ফান্ড লেখা থাকে যে হ্যাঁ 600 বা 700, বাট আপনি পিএইচডি করলে অন অ্যান অ্যাভারেজ এর থেকে অনেক বেশি পাওয়া যায়। ওটা হচ্ছে টিএ দেয়, মানে ওইটা হচ্ছে যে স্যালারি হিসেবে ধরে, দেন টিএ আসে। তারপর বিভিন্ন কনফারেন্স থাকে, এই সব কিছু মিলায় ফান্ডিংটা অনেক বেড়ে যায়, বাট ওয়েবসাইটে লেখা আছে অনেক কম। তো কেউ স্কেয়ার্ড হওয়ার দরকার নেই যে পিএইচডি করতে এত কম টাকা পাবো, আপনি ব্যাসিক্যালি অনেক পাবেন, বাট ওয়েবসাইট বেসিসে একটু কম লেখা আছে, বিকজ একটা ফান্ড থেকে আসে না। পিএইচডির ক্ষেত্রে ফান্ড অনেকগুলো আছে, ওইগুলা থেকে আসে। আর পিএইচডির ক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে ভার্সিটি কভার করে, লাইক ওটা। আর ইউরোপে যেটা পয়েন্ট যে পিএইচডি কে একটা জব হিসেবে ধরে, সো ওই জন্য জবের যে অল ফ্যাসিলিটিস আপনি পাবেন। তো এইটাই, এইটুকুই আপাতত, কারণ স্কলারশিপের অনেক অপরচুনিটি ইনফরমেশন শেয়ার করছো, যে ইন অনেক দ্যাট স্কলারশিপ। কেস আপনার খুঁজতে হবে। সো এটা একটা বড় রিজন আমি স্ট্রংলি রেকমেন্ড করি স্টুডেন্টদের যে এস্তোনিয়া ট্রাই করা যায়, বিকজ আপনার স্কলারশিপ অপরচুনিটি আছে আর লিভিং কস্ট অনেক লো, যেটা টু মাচ হেল্পফুল। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমরা লাস্ট টপিক, সেটা যেটা ওইটা মনে হয় যেতে পারি। লাস্ট টপিক ছিল যে এখানে লাইফস্টাইল কেমন, লিভিং কস্ট কেমন, হুম হুম। এবং স্টুডেন্টদের ইনকাম অপরচুনিটি কেমন। ওকে, সো এস্তোনিয়া লিভিং কস্ট কম, আমি অলরেডি 2বার বলছি। সো এস্তোনিয়া লিভিং কস্ট আপনি যদি এখন আমি করোনা সিচুয়েশনটা মানে মাথায় না নিয়ে বলতেছি, করোনা সিচুয়েশনের জন্য আমার মনে হয় আমি লাস্টে 2 মিনিট বললেই বেটার, সেপারেটলি নাইলে মিক্স আপ হয়ে যাবে। লিভিং কস্টের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যেটা, যে আপনি যদি ডর্মে থাকেন, শেয়ার্ড রুম বলতে এখানে শেয়ার্ড রুম এমন না যে আমাদের কুয়েটের রুমের মতন বা বাংলাদেশের ডর্মের মতন না, লাইক ডর্ম কোয়াইট এনাফ জায়গা আছে ইচ অ্যান্ড এভরিবডির জন্য। সরি, আমি কুয়েটের বদনাম করতেছি না। আহ, না, আমি জাস্ট কম্পেয়ার বলতেছি যাতে আমরা মানে ইজিলি বুঝতে পারি যে এখানে আমাদের লাইক বাসা রুমের মতন বড় একটা রুম থাকে, সেই রুমে যদি আপনি শেয়ার্ডেও থাকেন, নট লেস স্পেস। সো এটার জন্য আপনার রুম ডর্মের পার বেড রেন্ট হচ্ছে 110 ইউরো ম্যাক্সিমাম উইথ ইউটিলিটি। যদি ডর্মে থাকতে পারেন এটা আপনার অপরচুনিটি, বিকজ বাইরে বাসা ভাড়া কম্পারেটিভলি একটু বেশি ডর্মের থেকে, স্টিল অনেক বেশি না। আর ফুড কস্ট টস্ট সবকিছু মিলায় অন অ্যান অ্যাভারেজে 250, লেটস সে 300-র মধ্যে কভার হয়ে যায়, যদি যদি কোনো আননেসেসারি খরচ না করা হয়, তাহলে 300-র মধ্যে অ্যাকচুয়ালি কভার হয়ে যায়। আহ, আর ইনকাম অপরচুনিটি স্টুডেন্টসদের জন্য এস্টোনিয়ায় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কোনো ওয়ার্ক লিমিট নাই।
আপনার যদি স্কলারশিপ থাকে, স্কলারশিপ বাঁচানোর জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্টে স্টাডি করা লাগে। তারপরে হচ্ছে আপনি যত ঘন্টা খুশি কাজ করতে পারেন আপনি যদি পারেন। সো ফার্স্টে আমি অড জব দিয়ে বলবো। এখানে অড জব বলতে ফুড ডেলিভারি সার্ভিসটা অনেক কমন এবং স্টুডেন্টরাই করে বেসিক্যালি এটা। আর রেস্টুরেন্ট জব টব আছে, এগুলাও প্রবলেম না। আর হচ্ছে এস্টোনিয়ার ক্ষেত্রে জব আরেকটা পয়েন্ট হচ্ছে আপনি ফর্মাল জবও পাবেন। আপনি ব্যাচেলর করছেন, আপনার কোয়ালিফিকেশন আছে। আমার ক্লাসমেট একটা ছেলে আছে, ও ইরানিয়ান, বাট ও সিভিল থেকে পড়ালেখা করছে। সো ও স্ট্রেট আওয়ে এখানে এসে ফর্মাল জবে ঢুকছে, লাইক সিভিলের একটা ফার্মে ঢুকছে, জব করতেছে। মানে পাওয়ার কথা না, 3 মাস পরেই জব পেয়ে গেছে। লাইক অড জব করা লাগে নাই, একটা অপশন। আর তো বোল্ট টোল্ট এই ধরনের যে ফুড ডেলিভারি সার্ভিস গুলো আছেই, সেটার জন্য সাইক্লিং জানা লাগবে লিস্ট। তো এটা একটা পয়েন্ট। ইভেন আল্লাহর রহমতে আমিও জব পেয়ে গেছি। তো জব যে পাওয়া খুব হার্ড এটা আমি বলবো না, যদি আপনি কিছু জানেন আগে থেকে আর আপনার সিভি সেভাবে করে কোম্পানিগুলো অ্যাপ্লাই করেন, আপনি পাবেন। আর জব নিয়ে আসলে এত স্ট্রেস হওয়ার দরকার নেই, কারণ তারপরে প্রফেসরদের আন্ডারে রিসার্চের জব পাওয়া যায় টুকটাক। বাট এটার জন্য এসে একটু বলতে হয় যে হ্যাঁ আমার জব লাগবে সামথিং। এটা একটা পয়েন্ট। আর হচ্ছে অড জব তো অলওয়েজ অ্যাভেলেবেল। আর ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা ভয় পায় তাদের জন্য বলবো যে না, ইস্টোনিয়ান আসার জন্য আপনাকে ইস্টোনিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে না, বা রাশিয়ানও শেখা লাগবে না। এরা ম্যাক্সিমাম পিপল ইংলিশ জানে। তারপরে যদি এস্টোনিয়ান শিখতে চান, এখানে আইসে পড়তে পড়তে কোর্স অফার করে, ওখান থেকে শিখলেই হচ্ছে। নিজেকে প্যানিক করার কোনো দরকার নেই যে আমি এস্টোনিয়ান না শিখলে যাইতে পারবো না জার্মানিতে, যেটা অনেকে ভাবে যে হ্যাঁ আমি জার্মান শিখতেই হবে তারপরে আমি যাব, এরকম কিছু না। এখানে সত্যি কথা যেটা সবচেয়ে কষ্ট হয়, যেটা ল্যাঙ্গুয়েজ নিয়ে, কারোর সাথে কমিউনিকেট করতে না। জাস্ট গ্রোসারি কেনার সময় দু এক সময় ওদের সবকিছুর গায়ে লেখা থাকে ইস্টোনিয়ান ও রাশিয়ান, বাট সেটার জন্য আমার মনে হয় গুগল ট্রান্সলেটার আছে। আর এখানে ইস্টোনিয়া আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এভরিওয়্যার আপনার ইন্টারনেট অ্যাক্সেস আছে। সো আপনি ইন্টারনেটে যান, ই করেন। সো ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা নেই। টিল নাও আমি প্রায় 1 বছরের একটু বেশি আছি, আমি কখনো রেসিজম ফেস করি নাই। তো এখানে এরা, আমি বলবো না যে এরা রেসিস্ট, রিলিজিয়ান নিয়েও কোনো প্রবলেম হয় না। তো এরা কোয়াইট গুড। জাস্ট অনলি প্রবলেম হচ্ছে এরা অনেক বেশি কোল্ড। আই মিন ইস্টোনিয়ান লিভিং এর ক্ষেত্রে যে লাইফ অফ ইস্টোনিয়া বলতে গেলে একটাই, এখানে অনেক ঠান্ডা। সো ইউ হ্যাভ টু ওয়্যার এনাফ জ্যাকেটস অ্যান্ড এভরিথিং, তাইলে কোনো সমস্যা নেই। বাট এরা এস্টোনিয়ানদের ক্ষেত্রে যদি কেউ আপনার দিকে তাকায় জাস্ট নর্মালি এরকম করে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সে হ্যাপি। আই মিন এরা এদের এক্সপ্রেশন অনেক বেশি প্রুভ করতে পারে না, লাইক যে আমরা যেমন যে ওয়াও হাই এরকম কিছু না। এরা জাস্ট একটা স্মাইল মানে বুঝতে হবে এরা অনেক হ্যাপি, বিকজ এরা ওয়েদারের কারণে অনেক বেশি কোল্ড। এর মানে এই না যে এরা আপনার সাথে খারাপ আচরণ করতেছে বা কিছু। আর এটা সোফার এডুকেটেড, কোয়াইট এডুকেটেড। সো আপনি রেসিজমের কোনো প্রবলেমও ফেস করবেন না, ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম ফেস করবেন না। সো এই একটা পয়েন্টে আমি এস্টোনিয়া পছন্দ করার আরেকটা রিজন, লাইক আমি আসার পরে যেটা যে আমি আমার ভালো লাগছে, নেচার অনেক সুন্দর, আপনার লিভিং কোয়ালিটি অনেক বেটার, লিভিং কস্ট অনেক কম, আর জব জব অপরচুনিটি আছে। আর আমাদের ফিল্ডের যে ফর্মাল জব গুলা, এগুলার ক্ষেত্রে আপনার ইস্টোনিয়ান জানা লাগে না। লাইক আমার অফিসে মানে আমার টিমে 8 জন হচ্ছে ইস্টোনিয়ান। আমরা 2টা মেয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল, একজন ইউক্রেনিয়ান একজন আমি। বাট আমাদের লাগে না কমিউনিকেট করতে, বা আমি কখনো ফিল করি না যে আমি টিমের বাইরে, তারা সারাক্ষণ ইস্টোনিয়ানে কথা বলতেছে বা কিছু। তো ওইটা আছে, লাইক আপনি ফর্মাল জবের ক্ষেত্রে টেনশন নেই। জাস্ট ই জবের ক্ষেত্রে আমি বলবো যে অড জবের ক্ষেত্রে যদি হ্যাঁ আপনি যদি ওয়েটারের জব করেন সেই ক্ষেত্রে লাগবে, বা রিসেপশনে বসেন। কারণ কিছু ওল্ড এস্টোনিয়ান আছেন যারা হয়তো অত ভালো ইংলিশ বুঝেন না বা কমিউনিকেট করতে কষ্ট, বাট ইন জেনারেল সমস্যা নেই। বাট অড জব ইউজুয়ালি এখানে স্টুডেন্টরা যেটা করে, ওরা কুকিং এর কাজটা করে দেখছি আমি।
আর হচ্ছে আপনার ফুড ডেলিভারির কাজটা করে। বাট আমি বিলিভ করি আমাদের কুয়েটেনরা এখানে আসলে হোপফুলি ফর্মাল জবই পাবে। সো আমি আসলে অড জবের দিকে, অড জব করা খারাপ কিছু না, বাট আমার মনে হয় না আমাদের আমাদের আমি আমার জুনিয়রদের আর আমার ভার্সিটি সবার উপর এইটুকু ট্রাস্ট আছে যে আমরা ইনশাল্লাহ জব অনেক ফাস্ট পেয়ে যাবে। লিস্ট নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো আমার মনে হয় না আপনাদের এইটা নিয়ে কোনো টেনশনও করার দরকার আছে। জাস্ট ইউ হ্যাভ টু বি ট্রিকি, লাইক বুঝতে হবে, অপরচুনিটি গুলো অ্যাক্সেস করার ট্রাই করতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে, ওর যেমন অপরচুনিটি আছে, বাট ওর কথা হলো আমার প্রফেসরের সাথে কথা বলতে ভয় লাগে, আমার প্রফেসরের সাথে মেল দিতে ভয় লাগে। আমার পয়েন্ট হচ্ছে যে এখানে প্রফেসররা এরকম কিছুই না যে আপনি একটা মেল দিলে রাগ হয়ে যাচ্ছে। আর কোথাও টিচাররা এরকম না যে আপনি একটা মেল দিলে আপনাকে বকবে যে আপনি কেন মেল দিয়েছেন, যদি ভদ্রভাবে মেল দেওয়া যায়। হ্যাঁ, আমি উইয়ার্ড কিছু লিখলে টিচাররা অফেন্ডেড ফিল করলে সেটা অন্য পয়েন্ট। সো আপনাকে জাস্ট অ্যাক্সেস খুঁজতে হবে, এইটা হলো পয়েন্ট। সো আমার মনে হয় না যে আমার কোনো জুনিয়র হোক, ব্যাচমেট হোক বা সিনিয়র হোক, কারোর স্ট্রেসড হওয়ার দরকার আছে যে এস্টোনিয়া এসে আমি জব পাবো না। সো এই পয়েন্ট আসলে আমি বলবো যে ডোন্ট ওয়ারি, জাস্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবগুলো ব্যাপারগুলো সুন্দর করে বলার জন্য। এখন যদি কোভিড-19 এর উপর আসলে হাই স্টাডির উপর কোনো ইফেক্ট একটা সম্পর্কে একটু বলুন। আচ্ছা ভাইয়া, করোনার ক্ষেত্রে আই থিঙ্ক ফার্স্টে আমি জবের সিচুয়েশন থেকে বলি। আম, করোনার ক্ষেত্রে জবের ওপর ইম্প্যাক্ট পড়ছে, ট্রু, এটা কোনোভাবেই মিথ্যা না, বাট এত মেজর পড়ে নাই যে আমাদের মানে আমাদের স্ট্রেস হওয়া দরকার আছে। আমি আল্লাহর রহমতে জব করতে পারতেছি। সো আমার ফ্রেন্ডরাও করতেছে, লাইক করোনার মধ্যে আমরা জব অ্যাক্সেস করছি। তো আপনি যদি জব অ্যাক্সেস করতে পারেন তাহলে অনেস্টলি আপনি জব করতে পারবেন। তো এটা কোনো প্রবলেম না। আর আমাদের ফিল্ড গুলার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার রিসার্চের জব আছে, যেটার সাথে আপনার করোনার কোনো রিলেশন নেই অনেস্টলি। লাইক রিসার্চ অনগোয়িং, আজীবনই চলবে। তো ইঞ্জিনিয়ারিং ফিল্ড বলেন আর যাই হোক, তো এগুলা চলতেই থাকতেছে, এগুলার অ্যাক্সেস আছে, এগুলার ফান্ডও বন্ধ হওয়ার কোনো স্কোপ নাই। অড জব গুলোর উপর হালকা একটু ইফেক্ট পড়ছে, লাইক রেস্টুরেন্ট টেস্টুরেন্ট গুলা, বাট খুব মেজর না যে আপনার অনেক। হ্যাঁ, ওরা কি করছে, যারা অড জব করতেছে ওদের হচ্ছে স্যালারি হয়তো 60% করে দিচ্ছে বা এই ধরনের কিছু। আর এস্টোনিয়ার ক্ষেত্রে বলবো যে কোভিড-19 সেফটির পয়েন্টে এরা অনেক কনসাস, এদের গভর্নমেন্ট কনসাস। তো ওই পয়েন্টে আমার অ্যাটলিস্ট কখনো স্ট্রেসড হইতে হয় নাই। এদের পপুলেশন কনসাস, এরা এগুলা নিয়ে কনসাস। হেলথ কেয়ার অনেক হাই কোয়ালিটি। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে স্টাডি। সো কোভিড-19 মধ্যে স্টাডি করা আমরা করছি। সাডেনলি একদিন সকালবেলা উঠে মেইল আসছে যে আজকে থেকে ক্লাস বন্ধ। আমরা সকালে ক্লাসের জন্য যাচ্ছি, তখন দেখছি মেইল আসছে ক্লাস বন্ধ। বাট তারপর থেকে যে অনলাইনে ক্লাস করছি, ইভেন আমাদের কোর্সে প্রচুর গ্রুপ ওয়ার্ক আছে, গ্রুপ ওয়ার্ক করছি আমরা অনলাইনে। সো এদের আপনার ওই অ্যাক্সেস গুলো এত ভালো, আপনার অনলাইনে ক্লাস করা বা ই করার জন্য এরা আলাদা আলাদা বিভিন্ন দেয়, যেটা শুধুমাত্র আমরা ভার্সিটি স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারি। সো সার্ভার ডাউন হওয়া বা 5 জন 7 জন মিলে আমি ভিডিও অন করা, এসব নিয়ে কোনো ঝামেলা নাই। টিচাররা টু মাচ হেল্পফুল। আপনি যতবার বলতেছেন তারা অনলাইনে সন্ধ্যা 7টার সময় 8টার সময় এসে আমাদের সাথে বসে বসে ই করতেছে। তারপরে তারা বলতেছে যে তোমরা কি বোর ফিল করতেছো, আপসেট ফিল করতেছো, জাস্ট আমাদের মেল দাও, আমরা তোমাদের সাথে গল্প করবো। সো আমার মনে হয় না এর থেকে বেশি আমাদের কিছু এক্সপেক্ট করা দরকার আছে, যে হ্যাঁ আমরা ফার অ্যাওয়ে ফ্রম হোম, সো আমরা ডিপ্রেসড হইতেই পারি লকডাউনে। তো এই যে জিনিসগুলা, তো এর এইগুলার দিক থেকে এদের সরকার অনেক কনসাস। ইভেন যখন আমাদের পাশের ডর্মে একটা কেস ধরা পড়ছিল, তো একটা কেসের জন্য পুরা ডর্ম লকডাউন করে দিছে। এন্ড 14 দিন যাবত ভার্সিটি থেকে খাবার সাপ্লাই করছে স্টুডেন্টদের, রান্না করা খাবার। পুরা একটা ডর্মে প্রায় অ্যাটলিস্ট 300-র মতন স্টুডেন্ট থাকে, তো প্রত্যেকদিন করতেছে। তো কোভিড এর জন্য এরা অনেক বেশি কনসাস, এটাই আমি বলতে পারি। আর ইভেন দিস ইয়ার অলসো আপনার একটা গ্রুপ 50% অনলাইনে ক্লাস করতেছে, নতুন সেমিস্টার অন হয়েছে, আর 50% এখানে পৌঁছাতে পারছে। তো বাংলাদেশের কয়েকটা স্টুডেন্ট আছে আমার ডিপার্টমেন্টে ক্লাস করতেছে।
আমি যেটা দেখলাম যে না, এটার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। আমি সেই ছেলেটার সাথে কথাও বলছি, উনি শাহজালালের। তো প্রবলেম হচ্ছে না। আমি বলবো যে কোভিড এর নিয়ে অ্যাটলিস্ট ইস্টোনিয়ার ক্ষেত্রে টেনশনের কিছু নেই। জাস্ট একটা প্রবলেম হয়েছিল, অনেকে আইএলটিএস টা দিতে পারে নাই অনেকে। সেই ক্ষেত্রে ওরা এক্সপেক্ট করতেছিল যে অ্যাটলিস্ট আইএলটিএস এর রেজিস্ট্রেশনের কাগজটা দেখাতে, যে আমি রেজিস্টার করছি, আইএলটিএস এক্সাম হয় নাই, আর ওরা অনলাইনে একটা ইংলিশ টেস্ট নিয়েছিল। তো আই থিঙ্ক এটা নর্মাল, এটা দরকার আছে, কারণ মিনিমাম লেভেলের কমিউনিকেশন তো আমাদের করা লাগবে সবার। তো এইটুকুই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবকিছু সুন্দর করে বলার জন্য। আশা করি সবাই উপকৃত হবে। তো তোমার যদি কোনো কমন মেসেজ থাকে দিতে পারো, আদারওয়াইজ হয়তো আমরা শেষ করি। কমন মেসেজ হচ্ছে আমি জুনিয়রদের আর সবাইকে বলবো যে আমরা আসলে নেগলেক্ট করি ইস্তোনিয়া এজ এ স্মল কান্ট্রি। আর অনেকে বলে হ্যাঁ কান্ট্রির নাম শুনি নাই বা সামথিং। তো you can try or see at least the informations, and if you feel that okay, uh, there is something, always communicate with me, or at least try it sometimes। আপনার একটা জাস্ট একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে অ্যাপ্লাই করা যায়, যেটা আমি করছিলাম। অনেস্টলি আমি ব্যাকআপ প্ল্যান হিসেবে অ্যাপ্লাই করছিলাম। তো এট লাস্ট যেটা হয়েছে যে আমি জার্মানির ব্লক অ্যাকাউন্ট নিয়ে আমি প্যারা খাচ্ছিলাম, বিকজ আমার অত টাকা ফান্ড স্টোর ছিল না নিজের হাতে। তো ইন দ্যাট কেস আমি দেখলাম যে হ্যাঁ এস্টোনিয়া আমাকে স্কলারশিপ দিচ্ছে, সবকিছু দিচ্ছে, লিভিং কস্ট কম, আমি চলে আসছি। আর এখন আমি রিগ্রেট করতেছি না। তো কেউ যদি থাকে যে হ্যাঁ আমি মোটিভেটেড, আপনি এখানে আসেন। তারপর আর একটা প্লাস পয়েন্ট যেটা আমি মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে রেসিডেন্স পারমিট পাওয়ার জন্য এস্তোনিয়া অনেক ভালো, কারণ এস্তোনিয়া আপনি অনেক সুপার ফাস্ট রেসিডেন্স পাবেন। আর কেউ যদি স্পাউস নিয়ে আসতে চায়, এটা আমি আরেকটা পয়েন্ট বলতে ভুলে গেছি বিকজ আমার স্পাউস নেই। ওকে, সো আমি দেখছি স্পাউস সাথে করে নিয়ে আসা যায়, যেটা অনেকের জন্য আমি অনেক সিনিয়রদের দেখছি যে অনেক সময় এক্সপেক্ট করেন যে হ্যাঁ আমি স্পাউস না, বা সিনিয়র না, অনেকেরই কনসার্ন থাকে যে আমি স্পাউস বা বাচ্চা নিয়ে যা, অনেকের বাচ্চাও থাকে। তো এখানে অনেকে বাচ্চা, ওয়াইফ বা হাজবেন্ড, বাচ্চা এদেরকে নিয়ে আসতেছে, থাকতেছে, বাচ্চারা এখানে স্কুলে পড়তেছে। সো ইভেন বাচ্চারাও প্রবলেম ফেস করতেছে। তো আপনি একই সাথে, এমন না যে আপনি আসছেন আপনার ওয়াইফকে বা বাচ্চাকে আপনার পরে আনতে হচ্ছে। তো একই সাথে ভিসা অ্যাপ্লিকেশন করেন, ইন্ডিয়া একই সাথে যান, ঘোরাঘুরি হয়ে যাবে। দেন একই সাথে আসতেছে, এমন না যে আপনার ওয়াইফের বা বাচ্চার অ্যাডমিশন হয়ে যাওয়া লাগবে, আপনি এখানে এসে সবকিছু প্রসেস করতে পারতেছেন। তো ওয়াইফের অ্যাডমিশনও লাগবে না। অনেকে আছে যে ওয়াইফ বা হাজবেন্ড এসে মানে সে জব করতেছে, অড জব না, ফর্মাল জব করতেছে, এসে আসার পরে জব খুঁজে পাইছে, আর ওয়াইফ পড়ালেখা করতেছে আর হাজবেন্ড পড়ালেখা করতেছে। ওকে, এটাও কোনো প্রবলেম না। সো আপনি এদের ভিসার প্রসেসটা অনেক ইজি, আর রেসিডেন্স পারমিট পাওয়া যায় অনেক ফাস্ট। সো এইগুলা। আর মাস্টার্স এর পরে আপনি 5 বছরের জন্য সেটেলমেন্ট ভিসা পাবেন। তো সেটেলমেন্ট ভিসায় যদি 5 বছর থাকেন, দেন রেসিডেন্স পারমিট, অনেকে সিটিজেনশিপ স্ট্রিট পেয়ে যায়। তো ইউরোপে যে কোনো একটা কান্ট্রির সিটিজেনশিপ থাকলে এটা একটা প্লাস পয়েন্ট। দেন আপনি আশপাশে যে কোনো কান্ট্রিতে সেটেল হইতে পারতেছেন। আর এখান থেকে ফিনল্যান্ড হচ্ছে তাল্লিন থেকে আধা ঘন্টা ফেরি। তো এটা একটা গুড অ্যাক্সেস। অনেকে ফিনল্যান্ডে যে ফিনল্যান্ডের ইউনিভার্সিটিতে শিফট করে, অনেকে 1 বছর এখানে পড়ে পাশের কোনো কান্ট্রিতে মুভ করে। তো এইগুলাই। তো আমি জাস্ট বলবো যে গো ফর ইট, অর ট্রাই করে দেখতে পারেন, এটা আমার সাজেশন। আর কিছুই না। আর যে সাজেশন গুলা দিচ্ছি, আই হোপ সবার হেল্প হয়েছে আর হবে। আমি জানি না কতটুকু হেল্প হয়েছে। তো এটাই। আর কোনো হেল্প লাগলে আমাকে নক করেন। আমি ট্রাই করবো যতটা হেল্প করার। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ আহ, তথ্যগুলো সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি এতে সবাই উপকৃত হবে। তো হচ্ছে আজকের প্রোগ্রাম মনে হয় আমরা এখানে শেষ করছি। আমরা আবার ওকে। চেষ্টা করবো ফারিয়ার সাথে ভবিষ্যতে প্রোগ্রাম করার জন্য। ঠিক আছে, ফারিয়া ভালো থাকো, আমাদের জন্য দোয়া ওকে, রাখো। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। সবাইকে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।